তেহরানের প্রস্তাব নিয়ে ট্রাম্পের তামাশা, পারমাণবিক বোমা তৈরির পাল্টা হুঁশিয়ারি। ইরানের যুদ্ধবিমান কি পাকিস্তানে? কাঁটা দিয়ে কাঁটা তোলার কৌশলে ইরান, পাল্টে যাবে সামরিক ভারসাম্য। কিভাবে আশা জাগাচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং? অ্যাকশন মোডে তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী, নতুন নির্দেশনায় তোলপাড়। আলোচনায় কেন মসজিদ মন্দিরের মতো ধর্মশালা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। শান্তি চুক্তি প্রত্যাশী যুক্তরাষ্ট্র আর ইরানের শীর্ষ নেতারা আবারও সংঘাতের হুমকি দিতে শুরু করেছেন। এতে ক্রমেই বাড়ছে ইরানে পারমাণবিক হামলার গুরুতর আশঙ্কা। ট্রিগারে আঙুল আছে উল্লেখ করে ওয়াশিংটনকে শুধু সতর্ক করাই নয়, প্রয়োজনে পারমাণবিক বোমা বানানোর হুমকি দিয়েছে তেহরান। এমন অবস্থায় হতাশাগ্রস্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার হামলার নির্দেশ দিয়ে বসতে পারেন উল্লেখ করে বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে একাধিক মার্কিন গণমাধ্যম। এদিকে রাওয়ালপিন্ডিতে ইরানের যুদ্ধ বিমান লুকানোর অভিযোগ উঠেছে মধ্যস্থতাকারী পাকিস্তানের বিরুদ্ধে। কি জবাব দিল ইসলামাবাদ? কোন দিকে এগুচ্ছে ইরানের যুদ্ধবিরতির ভবিষ্যৎ? বিস্তারিত সানজিদা ইসলাম তন্নির রিপোর্টে। 4 দিন পর্যালোচনার পর যুক্তরাষ্ট্রের পাঠানো সমঝোতা স্মারকের জবাবে ইরানের পাল্টা শান্তি প্রস্তাব পুরোপুরি অগ্রহণযোগ্য ঘোষণা করে দিয়েছেন আগেই। এবার ইরানে চলমান যুদ্ধবিরতি নিয়ে উপহাস করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তেহরানের অযৌক্তিক শর্তের কারণে যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। এখানেই শেষ নয়, ইরানে আরও বড় আগ্রাসন শুরুর ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বরাবরই ছেড়ে দেওয়ার পাত্র নয় ইরান, যে কোনো ধরনের আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। বলেছেন, যুদ্ধ বন্ধ করতে ওয়াশিংটনের তরফ থেকে পাঠাতে হবে যৌক্তিক প্রস্তাব। তবে কি শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত ব্যর্থ হল যুক্তরাষ্ট্র ও ইরান? ভেস্তে গেল মধ্যস্থতাকারী পাকিস্তানের সব চেষ্টা? শিগগিরই কি আবার যুদ্ধ শুরু হবে? গত সপ্তাহে মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছিল শান্তি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে যুক্তরাষ্ট্র ইরান। এক পাতার সমঝোতা স্মারক সই হতে পারে বলেও জানিয়েছিল পাকিস্তানের দুটি সূত্র। শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছানোর পরিবর্তে আবারও মতবিরোধে জড়িয়েছে শান্তি চুক্তির প্রধান দুই পক্ষ। সমঝোতা স্মারকের বিষয়ে তেহরানের প্রতিক্রিয়া নিয়ে বিদ্রূপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, যুদ্ধবিরতিকে ইরান সবচেয়ে দুর্বল অবস্থায় টেনে নিয়ে গেছে। এই মুহূর্তে যুদ্ধবিরতি অবিশ্বাস্যভাবে দুর্বল। ডাক্তারি ভাষায় বলা যায় ম্যাসিভ লাইফ সাপোর্ট। পরিস্থিতিটা এমন যেখানে ডাক্তার এসে বলেন, স্যার, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 1%। এর জন্য ইরান দায়ী। তারা শান্তি প্রস্তাবের জবাবে আমাদের কাছে যে আবর্জনা পাঠিয়েছে, আমি সেটা পুরোটা পড়িনি। এটা পড়া মানে সময় নষ্ট করা। এদিকে যতই দিন গড়াচ্ছে, শান্তি চুক্তির বিষয়ে ইরানের আচরণে ট্রাম্পের হতাশা ততই স্পষ্ট হয়ে উঠছে। ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযান শুরু করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট। আবার যুদ্ধ শুরুর শঙ্কার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোমের ব্যাটারি স্থাপন আর সেগুলোকে পরিচালনার জন্য সেনা পাঠিয়েছে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। যদিও নতুন করে হামলা শুরুর শঙ্কার মধ্যেও নির্ভীক ইরান, যুক্তরাষ্ট্রকে বিস্ময়কর জবাব দিতে প্রস্তুতির কথাও জানিয়েছে তেহরান। সামাজিক মাধ্যমে দেয়া সতর্কবার্তায় দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন, শত্রুদের দাঁত ভাঙা জবাব দিতে ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত ইরানের সেনারা। আবার হামলার শিকার হলে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করতে পারে বলে হুঁশিয়ার করেছেন দেশটির পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। সামাজিক মাধ্যমে রেজাই লিখেছেন, নতুন করে হামলা হলে ইরানের অন্যতম বিকল্প হতে পারে 90% পর্যন্ত সমৃদ্ধ করা ইউরেনিয়ামের উপযুক্ত ব্যবহার, যা পারমাণবিক বোমা তৈরির উপযোগী মাত্রা হিসেবে পরিচিত। এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের পাশাপাশি পাকিস্তান গোপনে ইরানের সামরিক বিমান নিজেদের বিমান ঘাঁটিতে রাখার অনুমতি দিয়েছিল বলে দাবি করেছেন একাধিক মার্কিন কর্মকর্তা। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদ মাধ্যম। এসব প্রতিবেদনকে বিভ্রান্তিকর আর অতিরঞ্জিত বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সানজিদা ইসলাম তন্নি, বাংলাভিশন নিউজ ডেস্ক।
এদিকে আগ্রাসী মার্কিন বাহিনীকে পাল্টা মার দিতে এবার কাঁটা দিয়ে কাঁটা তোলার পরিকল্পনা হাতে নিয়েছে ইরান। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে ইরানের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অবিস্ফোরিত বোমা আর ক্ষেপণাস্ত্র। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইরানের অস্ত্রের আধুনিকায়নের সামরিক সক্ষমতা বাড়ানোর সুযোগ করে দিয়েছে হাতে আসা এসব অস্ত্রের বিশ্লেষণ। এটি সফল হলে ইরানের রণকৌশলই শুধু পাল্টাবে না, পাল্টে যেতে পারে বৈশ্বিক সামরিক ভারসাম্য। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানে হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র, বোমা ও অস্ত্র সরঞ্জাম উস্কে দিয়েছে সামরিক প্রযুক্তির প্রতিযোগিতা। দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ইসরায়েলি এসব অস্ত্রকে এখন বড় কৌশলগত সুযোগ হিসেবে দেখছে তেহরান। ইরানি গণমাধ্যম ও বিশ্লেষকদের মতে এসব অস্ত্র ভবিষ্যতে ইরানের সামরিক শক্তি আরও বাড়ানোর সম্ভাব্য উৎস। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী হরমোজগান প্রদেশে সম্প্রতি 15টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। পরে সেগুলো প্রযুক্তিগত বিশ্লেষণ ও রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য গবেষণা ইউনিটের কাছে পাঠানো হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি GBU-57 বাংকার বাস্টার বোমাও রয়েছে বলে জানানো হয়েছে। এই বাংকার বাস্টার বোমা যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি। প্রায় 13,000 কেজি ওজনের এ বোমা ভূগর্ভস্থ শক্তিশালী স্থাপনায় আঘাত হানার জন্য তৈরি। এটি 60 ফুট কংক্রিট ও প্রায় 200 ফুট মাটি ভেদ করে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এখন এগুলোর রিভার্স ইঞ্জিনিয়ারিং চলছে বলে জানাচ্ছে ইরানি বিভিন্ন সূত্র। রিভার্স ইঞ্জিনিয়ারিং এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো অস্ত্র বা প্রযুক্তিকে ধাপে ধাপে খুলে তার নকশা, কার্যপ্রণালী ও প্রযুক্তিগত গঠন বিশ্লেষণ করা হয়। এরপর সেই জ্ঞান ব্যবহার করে একই ধরনের প্রযুক্তি বা অস্ত্র তৈরির চেষ্টা চালানো হয়। এই ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই দক্ষতার পরিচয় দিয়ে আসছে ইরান। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক অবিস্ফোরিত মার্কিন ও ইসরায়েলি অস্ত্র হাতে পাওয়াকে শত্রু শিবিরের জন্য বড় ধরনের কেলেঙ্কারি বলে উল্লেখ করেছে। তারা বলছে, যুদ্ধক্ষেত্র এখন ইরানের প্রতিরক্ষা শিল্পের জন্য কার্যত একটি গবেষণাগারে পরিণত হয়েছে। সামনে এনেছে শত্রুপক্ষের উন্নত প্রযুক্তি বিশ্লেষণ করে তা নিজেদের প্রয়োজনে ব্যবহার করার সুযোগ। প্রতিবেদনটিতে এ নিয়ে পশ্চিমা বিশ্লেষকদের উদ্বেগের কথা উল্লেখ করা হয়। পশ্চিমাদের আশঙ্কা, ইরান উন্নত মার্কিন ও ইসরায়েলি অস্ত্রের প্রযুক্তিগত কাঠামো ও কোড বিশ্লেষণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারে। ইরানি গণমাধ্যম বলছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বহু বছর ধরেই রিভার্স ইঞ্জিনিয়ারিং ইরানের প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। অতীতে মার্কিন হক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি অনুকরণ এবং 2011 সালে আটক করা RQ-170 ড্রোন বিশ্লেষণের অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। পরে সেই প্রযুক্তির ভিত্তিতেই ইরান নিজস্ব ড্রোন তৈরি করে। ইরানের কট্টরপন্থী মহল বিষয়টিকে বড় সাফল্য হিসেবে তুলে ধরে বলছে, রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পাওয়া প্রযুক্তি চীন ও রাশিয়ার মতো মিত্র দেশগুলোর সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। চলমান সংঘাতে টমাহক ক্ষেপণাস্ত্র, AGM-158 মিসাইল এবং MQ-9 ড্রোন সহ বিভিন্ন মার্কিন অস্ত্র ইরানের হাতে এসেছে। ইরানের কট্টরপন্থীরা রাষ্ট্রীয় টেলিভিশন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে মতামত জানাতে গিয়ে বলছে, রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইরান একদিন আমেরিকার এসব ক্ষেপণাস্ত্র ও বোমা উৎপাদন করে আমেরিকাকেই ফিরিয়ে দেবে। বিশ্লেষকরা মনে করছেন, এসব অস্ত্র বিশ্লেষণের মাধ্যমে মার্কিন সামরিক প্রযুক্তির অনেক গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য উন্মোচন করবে ইরান। যদি ইরান এসব অস্ত্রের প্রযুক্তিগত কাঠামো সফলভাবে বুঝে ফেলতে পারে, তাহলে ভবিষ্যতে মার্কিন হামলা মোকাবেলায় তাদের সক্ষমতা আরও বাড়বে। একই সঙ্গে বৈশ্বিক সামরিক ভারসাম্যেও এর প্রভাব পড়বে বলে অভিমত বিশ্লেষকদের। সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা অবিস্ফোরিত মার্কিন অস্ত্রগুলো এখন নেহাতি ধ্বংসের প্রতীক নয়, বরং তা পরিণত হয়েছে সামরিক প্রভাব বিস্তারের নতুন লড়াইয়ে। হিজল জোবায়ের, বাংলাভিশন। রূপালী পর্দায় অভিনয় নয়, এবার বাস্তবিক অর্থেই অ্যাকশন মোড়ে ভারতীয় দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই রাজ্যের শত শত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে মসজিদ, মন্দির, স্কুল, কলেজ আর বাস স্ট্যান্ডের আশেপাশের এলাকাকে। এতে মিশ্র প্রতিক্রিয়ায় তোলপাড় তামিলনাড়ু। কেন এমন সিদ্ধান্ত নিলেন থালাপতি? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
ক্ষমতায় এসে যেন চমকে দিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তামিলনাড়ু জুড়ে মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপাসনালয়, স্কুল, কলেজ ও বাস স্ট্যান্ডের আশপাশে থাকা 717টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। আর এই ঘোষণার পরই রাজ্য জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। 12 মে দেওয়া বিজয়ের নির্দেশনায় বলা হয়েছে, মসজিদ, মন্দির, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান ও বাস স্ট্যান্ডের 500 মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সব তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের দোকান আগামী 2 সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে। রাজ্য সরকারের তথ্য মতে বর্তমানে তামিলনাড়ু জুড়ে সরকারি লাইসেন্সধারী মদের দোকান রয়েছে 4765টি। এর মধ্যে 276টি ধর্মীয় উপাসনালয়ের কাছাকাছি, 186টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এবং 255টি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত। দীর্ঘদিন ধরে জনবহুল এলাকায় প্রকাশ্যে মদ বিক্রি নিয়ে ক্ষোভ ছিল সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা ইস্যুতে বিষয়টি নিয়ে বহুবার প্রশ্ন উঠেছিল। আর সেই জায়গাতেই কঠোর অবস্থান নিল নতুন সরকার। তবে এই সিদ্ধান্তের অর্থনৈতিক দিক নিয়েও শুরু হয়েছে আলোচনা, কারণ তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন রাজ্য সরকারের অন্যতম বড় রাজস্ব উৎস। ফলে একসঙ্গে এতগুলো দোকান বন্ধ হলে সরকারের আয় কতটা কমবে এবং নতুন সরকারের জনকল্যাণমূলক প্রতিশ্রুতিগুলোতে প্রভাব পড়বে কিনা, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শুধু মদের দোকানই নয়, দায়িত্ব নিয়েই আরও একাধিক বড় ঘোষণা দিয়েছেন বিজয়। আবাসিক গ্রাহকদের জন্য 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী এবং প্রতিটি জেলায় মাদক বিরোধী ইউনিট গঠনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগের সরকারের সময়কার আর্থিক পরিস্থিতি তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের ঘোষণাও দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। মোর্শেদ আলম, বাংলা ভিশন। আবার নয়া ভাইরাস সংক্রমণের খবর তোলপাড় বিশ্ব, নাম তার হান্টা ভাইরাস। সম্প্রতি প্রমোত্তরিতে এই ভাইরাসের একাধিক মৃত্যুর খবর ছড়াচ্ছে আতঙ্ক। অনেকের মনে প্রশ্ন, এটি কি কোভিড-19 মতো প্রাণঘাতী মহামারী? এটি কিভাবে সংক্রমিত হয়, এর লক্ষণ আর বাঁচার উপায় কি? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে চোখ রাঙানি দিচ্ছে আরও একটি প্রাণঘাতী ভাইরাস, নাম হান্টা ভাইরাস। বিশেষ করে নেদারল্যান্ডের একটি প্রমোত্তরিতে এই ভাইরাসের আক্রমণ ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও শঙ্কা দানা বেঁধেছে। অনেকেই ভাবছেন আবারও বিশ্ব স্থবির হয়ে পড়বে এক মহামারীর কারণে। সত্যি কি একটা গ্লোবাল প্যান্ডেমিকের দিকে যাচ্ছে বিশ্ব? হান্টা ভাইরাস মোটেও নতুন কোনো রোগ নয়। এটি প্রথম সবার নজরে আসে 1950-এর দশকে কোরিয়ান যুদ্ধের সময়। দক্ষিণ কোরিয়ার হান্টার নদীর নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল হান্টা ভাইরাস। এটি মূলত এমন এক ধরনের ভাইরাস যা ইঁদুর বা এই জাতীয় বন্যপ্রাণীর মাধ্যমে ছড়ায়। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে 1993 সালে এই ভাইরাসের একটি প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। তবে বর্তমান সময়ে কেন আবার এর বিস্তার বাড়ছে তা নিয়ে পরিবেশ বিজ্ঞানীরা বেশ চিন্তিত। দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই ভাইরাস বহনকারী প্রাণীদের বিচরণ ক্ষেত্র বদলে যাচ্ছে। অতিরিক্ত গরম বা অসময়ে বৃষ্টির কারণে ইঁদুর জাতীয় প্রাণীরা মানুষের বসতির কাছাকাছি চলে আসছে। ফলে মানুষের সাথে এদের সংস্পর্শ বেড়ে যাওয়ায় তৈরি হচ্ছে সংক্রমণের ঝুঁকি। গবেষকরা বলছেন ভাইরাসটি কোভিড-19 মতো হাঁচি কাশি থেকে ছড়ায় না। সাধারণত ইঁদুরের লালা, মল বা মূত্র থেকে এই ভাইরাস ছড়ায়। যদি এই বর্জ্যগুলো শুকিয়ে ধুলোর মতো বাতাসে ওড়ে এবং মানুষ সেই বাতাসে শ্বাস নেয়, তবে সে আক্রান্ত হতে পারে। একে বলা হয় অ্যারোসল ট্রান্সমিশন। এছাড়া কোনোভাবে আক্রান্ত ইঁদুর কামড় দিলে বা এদের স্পর্শ করা কোনো খাবার খেলেও মানুষ অসুস্থ হতে পারে। WHO প্রতিবেদন মতে সম্প্রতি একটি জাহাজে এই ভাইরাসের ক্লাস্টার বা গুচ্ছ সংক্রমণ দেখা গেছে, যা মূলত সেখানে ইঁদুরের উপস্থিতির কারণে ঘটছে বলে ধারণা করা হয়েছে।
আক্রান্ত হওয়ার পর শুরুতে সাধারণ জ্বরের মতো লক্ষণ দেখা দেয়, যেমন প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা এবং অনেক সময় পেট খারাপ বা বমি হতে পারে। তবে এর বিপজ্জনক দিক হলো কয়েকদিন পর রোগীর শ্বাসকষ্ট শুরু হতে পারে। হান্টাভাইরাস সরাসরি ফুসফুস এবং কিডনিকে আক্রমণ করে, আর সময়মতো চিকিৎসা না পেলে রোগীর মৃত্যুও হতে পারে। অনেকের মনে প্রশ্ন জাগছে, এটি কি কোভিডের মতো বড় কোনো মহামারী ঘটাতে পারে? এনডিটিভির প্রতিবেদনে চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে হান্টাভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ানোর হার অত্যন্ত কম, তাই এটি কোভিডের মতো দ্রুত গতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বললেই চলে। তবে এটি যেহেতু প্রাণঘাতী, তাই অবহেলা করার সুযোগও নেই। বড় সমস্যা হলো এখন পর্যন্ত হান্টাভাইরাসের কোনো নির্দিষ্ট ওষুধ বা প্রতিষেধক টিকা আবিষ্কার হয়নি। চিকিৎসকরা সাধারণত রোগীর শারীরিক জটিলতা দেখে সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকেন, তাই প্রতিরোধই এখানে সবচাইতে বড় সমাধান। চিকিৎসকরা হান্টাভাইরাস থেকে বাঁচতে কিছু নিয়ম মেনে চলার কথা জানিয়েছেন। ঘরবাড়ি ও কর্মক্ষেত্র যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ইঁদুরের উপদ্রব না হয় সেদিকে খেয়াল রাখা, পুরনো গুদাম ঘর বা যেখানে ইঁদুর থাকতে পারে এমন জায়গা পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করা, খালি হাতে ইঁদুরের বর্জ্য পরিষ্কার না করা, খাবার খোলা অবস্থায় না রাখা। গবেষকরা বলছেন, হান্টাভাইরাস নিয়ে ভয়ের চেয়ে সতর্ক থাকাই এখন সবচেয়ে বড় অস্ত্র। সঠিক জ্ঞান এবং পরিচ্ছন্ন জীবনযাপনই এই ভাইরাস থেকে মানুষকে নিরাপদ রাখতে পারে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। টাটকা ফল ফ্রিজ ছাড়া মাসের পর মাস সংরক্ষণ করা কি সম্ভব? সাধারণ মানুষের চিন্তার দুনিয়ায় প্রায় অসম্ভব এই কাজটি করে দেখিয়েছে আফগানিস্তান। উদ্ভাবিত হয়েছে মাসের পর মাস ফল তাজা রাখার পদ্ধতি, যেখানে আঙুরের মতো দ্রুত পচনশীল ফলও টাটকা থাকে 6 মাস পর্যন্ত। আশ্চর্যের বিষয় হচ্ছে, এতে প্রয়োজন হয় না যান্ত্রিক কোনো পদ্ধতি, লাগে না বিদ্যুৎ। হাতের নাগালে থাকা প্রাকৃতিক উপাদানে কিভাবে তৈরি হলো বিস্ময়কর এই ফ্রিজ? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। মাটির শক্ত পাত্র ভেঙে বের করা হচ্ছে টাটকা আঙুর, কোথাও বের হচ্ছে রসালো ফল। প্রথম দেখায় মনে হতে পারে মাটির ভেতরেই বুঝি ফল ফলেছে, কিন্তু না। আধুনিক ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ফল সংরক্ষণের এক বিস্ময়কর কৌশল এটি। আর এই অভিনব পদ্ধতির নাম কাঙ্গিনা। শত শত বছর ধরে আফগানিস্তানের গ্রামীণ মানুষ ব্যবহার করে আসছে এই প্রাকৃতিক ফ্রিজ প্রযুক্তি। আফগানিস্তানের উত্তর ও মধ্যাঞ্চলে কাদা, খড় আর পানি দিয়ে তৈরি করা হয় বিশেষ ধরনের গোলাকার পাত্র। প্রথমে মাটি ও খড় মিশিয়ে দুটি বাটির মতো খোল তৈরি করা হয়। এরপর ভেতরে সতর্কভাবে রাখা হয় আঙুর সহ বিভিন্ন ফল। পরে কাদা দিয়ে পুরো মুখ বন্ধ করে দেওয়া হয়, যাতে ভেতরে খুব সীমিত পরিমাণ বাতাস ঢুকতে পারে। স্থানীয় কৃষকদের ভাষ্য অনুযায়ী মোটা খোসার আঙুর, বিশেষ করে তাইফি ও কিশমিশি জাতের আঙুর এই পদ্ধতিতে সবচেয়ে ভালো সংরক্ষণ করা যায়। ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখলে প্রায় 6 মাস পর্যন্ত ফল টাটকা থাকে। শীতকালে তাজা আঙুর খাওয়ার জন্য গ্রীষ্মেই অনেকে তৈরি করে রাখেন এই কাঙ্গিনা। বিশেষজ্ঞরা বলছেন, এটি আসলে এক ধরনের প্রাকৃতিক কন্ট্রোলড অ্যাটমসফিয়ার স্টোরেজ। মাটির পাত্র ফলের চারপাশে এমন পরিবেশে তৈরি করে যেখানে অক্সিজেন কমে যায় আর কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায়, যার কারণে ফলের পচন ধীর হয়, ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণও কমে যায়। একই সঙ্গে মাটির স্তর অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে নেয়, যা ফলকে দীর্ঘদিন সতেজ রাখতে সাহায্য করে। ধারণা করা হয় আফগানিস্তানে হাজার বছর ধরেই আঙ্গুর চাষ হয়ে আসছে, আর কাঙ্গিনা পদ্ধতির ইতিহাসও কয়েকশো থেকে হাজার বছরের পুরনো বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এমনকি দ্বাদশ শতাব্দীর কৃষি বিষয়ক লেখাতেও মাটি ও খড় ব্যবহার করে ফল সংরক্ষণের উল্লেখ পাওয়া যায়। মোর্শেদ আলম, বাংলাভিশন। সুদানে সেনাবাহিনী আর আধা সামরিক বাহিনী সংঘাতে মানবিক বিপর্যয়ের জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে খবরের শিরোনাম হয়েছেন সুদানের সালমা আল তাইয়েব। সন্তান নিয়ে মরুভূমি পাড়ি দিয়ে প্রাণ বাঁচালেও বিচ্ছিন্ন হয়ে পড়েন পরিবার থেকে। ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় 2 বছর পর জীবিত অবস্থায় ফিরে গেছেন স্বামীর কাছে। কিভাবে সন্তানকে নিয়ে পালিয়েছিলেন, বেঁচে থাকার যুদ্ধ করেছেন সালমা কিভাবে? বিস্তারিত মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে।
2 বছরের বেশি সময় পর অবশেষে স্বামীর দেখা পেলেন সুদানের সালমা আল তাইয়েব। যুদ্ধের ভয়াবহতা থেকে সন্তানদের বাঁচাতে বুকভরা আতঙ্ক নিয়ে মরুভূমি পাড়ি দিয়ে পালিয়েছিলেন লিবিয়ায়। দীর্ঘ বিচ্ছেদের পর নিজ ঘরে ফিরে স্বামীকে দেখে আনন্দ আর কান্নায় ভেঙে পড়েন সুদানের এই নারী। মাত্র 4 মাস বয়সী মেয়েকে কোলে আর ছোট্ট ছেলেকে সঙ্গে নিয়ে যুদ্ধবিধ্বস্ত সুদান ছেড়েছিলেন সালমা। সামনে ছিল দীর্ঘ মরুভূমির পথ, পেছনে ছিল গোলাগুলি আর অনিশ্চয়তা। মরুভূমিতে হেঁটেছি, অনেক কষ্ট পেয়েছি। বাচ্চারা মরুভূমিতে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। লিবিয়ায় পৌঁছানো পর্যন্ত রাস্তাটা ছিল খুব দীর্ঘ এবং কঠিন। আমি আমার সন্তানদের নিয়ে পালিয়ে এসেছিলাম এবং আমার স্বামীকে সুদানে রেখে এসেছিলাম। 2023 সালে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী RSF এর মধ্যে যুদ্ধ শুরু হলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেয়। জাতিসংঘের ভাষায় এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর অন্যতম একটি। যুদ্ধ, দুর্ভিক্ষ ও রোগে প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ, বাস্তুচ্যুত হয়েছে লাখো পরিবার। এই যুদ্ধে চাকরি হারান সালমার স্বামী ইয়াহিয়া ইদ্রিস। একসময় ব্যাংকার হিসেবে কাজ করলেও যুদ্ধ শুরুর পর হঠাৎ করেই হারিয়ে যায় জীবিকা। পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনতে চাইলেও প্রায় $1,500 ভাড়া জোগাড় করতে পারেননি তিনি। অবশেষে সুদান সরকার লিবিয়ায় আশ্রয় নেওয়া নাগরিকদের জন্য স্বেচ্ছা প্রত্যাবর্তন কর্মসূচি চালু করলে নতুন আশার আলো দেখেন সালমা। লিবিয়ার মিতিগা বিমানবন্দর থেকে সুদানি প্রত্যাবর্তনকারীদের প্রথম ফ্লাইটে সন্তানদের নিয়ে দেশে ফেরেন তিনি। পরে অমদুরমানে স্বামীর সঙ্গে মিলিত হলে আবেগঘন সেই মুহূর্তে আনন্দ আর কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার। স্বামীকে রেখে সন্তানদের নিয়ে পালিয়ে যেতে হয়। এখন ফিরতে পেরে আমি খুবই খুশি। আমার মা বাবাকে ফেলে আসায় কষ্ট হচ্ছে, তবে দেশে আমার আত্মীয় স্বজনের কাছে ফিরতে পেরে আমি খুশি, আলহামদুলিল্লাহ। হঠাৎ চাকরি ও জীবিকা হারিয়ে ফেলি, যুদ্ধে আমাদের টাকার একটা অংশও হারিয়েছি, কিন্তু আল্লাহর কাছে চাইতাম যেন সন্তানদের ফিরিয়ে দেয়, যেন তাদের সঙ্গে পুনর্মিলিত হতে পারি। আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হয়েছে। স্ত্রী সন্তানরা লিবিয়া থেকে সুদানে স্বেচ্ছায় প্রত্যাবর্তনকারীদের প্রথম দলের অংশ হিসেবে আসতে পেরেছে। যুদ্ধ কেড়ে নিয়েছিল ঘর, নিরাপত্তা আর জীবিকা, কিন্তু দীর্ঘ 2 বছরের বিচ্ছেদের পরও হারিয়ে যায়নি সালমার পরিবারের ফিরে পাওয়ার স্বপ্ন। সালমার এই গল্প যেন মনে করিয়ে দেয়, যুদ্ধ মানুষকে আলাদা করতে পারে, কিন্তু ভালোবাসাকে নয়। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।